Dear students, I hope you are fine. Welcome to my YouTube channel, Ideal English Teacher. আজ আমি ক্লাস 12 এর ইংলিশ গ্রামার আলোচনা করব। এর আগে অর্থাৎ আগের ক্লাসগুলিতে আমি ক্লাস 12 এর ইংরেজি বিষয়ের সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন ও কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। এবারে কিন্তু সরাসরি প্রবেশ করব টেক্সট, অর্থাৎ টেক্সটে প্রবেশ করব। টেক্সটে বিভিন্ন টপিকগুলো পড়াবো, রাইটিং স্কিল আলোচনা করব এবং গ্রামার আলোচনা করব। আজকে তোমাদের কিন্তু গ্রামার প্র্যাকটিস করাবো। যে গ্রামারগুলো আমি প্র্যাকটিস করাবো এই গ্রামারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো যে আর কয়েক মাস পর তোমাদের পরীক্ষা হতে চলছে, ঠিক আছে? আর উচ্চ মাধ্যমিক এই পরীক্ষার জন্য প্রত্যেকে আগে থেকে প্রিপারেশন নেওয়া অবশ্যই প্রয়োজন। তাহলে যে গ্রামারগুলো আমি বেছে নিয়েছি, আজকে কিছু গ্রামার করাবো, তারপরে পরপর আমরা প্র্যাকটিস করব। আজকে ইংলিশ গ্রামার প্র্যাকটিস সেট 1। এই গ্রামারগুলো তোমরা প্রত্যেকে তুলে নেবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। 2022 সালে ইংরেজির জন্য এই গ্রামারগুলো কিন্তু আসার সম্ভাবনা 100%। লেট আস স্টার্ট। তাহলে আজকে আমরা গ্রামার করব। গ্রামার প্র্যাকটিস ক্লাস 12। তাহলে ক্লাস 12 এর গ্রামার, ঠিক আছে? তা কোন কোন গ্রামারগুলো খুব ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি? দেখো, the humming insects don't disturb its rest। এটা কি করতে হবে? ভয়েস চেঞ্জ। দেখো, ফার্স্ট গ্রামার, দি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। ঠিক আছে? তাহলে এই লাইনটির সঙ্গে তোমরা প্রত্যেকে পরিচিত। এটা একটা টেক্সট বইয়ের একটা লাইন, কবিতা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা বলো তো কোন কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে? এই লাইনটি নেওয়া হয়েছে from Asleep in the Valley। The humming insects, গুনগুনরত পতঙ্গরা, don't disturb, বিঘ্ন ঘটায় না, his rest, তার বিশ্রামে বিঘ্ন ঘটায় না। তাহলে কি করতে হবে? ভয়েস চেঞ্জ। তা দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, আগে দেখতে হবে এটা কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। অর্থাৎ সেন্টেন্স 5 প্রকার রয়েছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারাটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। তাহলে এই 5টার মধ্যে এটা কোন সেন্টেন্সে পড়েছে? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, প্রথমে সাবজেক্ট থাকবে আর শেষে ফুল স্টপ থাকবে, তাহলে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা দেখো, প্রথমে সাবজেক্ট দি হামিং ইনসেক্টস আর শেষে রয়েছে ফুল স্টপ, তাহলে এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? এবারে তারপর দেখতে হবে যে এই যে ভয়েসটা রয়েছে, এই ভয়েসটা কোন ভয়েস, অ্যাক্টিভ না প্যাসিভ। ঠিক আছে? কর্তা নিজে কাজটি করলে অ্যাক্টিভ আর কর্তা দ্বারা কাজটি করা হলে প্যাসিভ। দেখো, দি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব, গুনগুনরত পতঙ্গরা বিঘ্ন ঘটায় না। তাহলে পতঙ্গরা নিজে কাজ করছে, তাই এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে ক্লিয়ার? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস রয়েছে। তাহলে এরপরে আমরা তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করতে হলে এটাকে প্যাসিভ ভয়েসে পরিণত করব। কোন ভয়েসে? তাহলে অ্যাক্টিভ থেকে করতে হবে আমাদের প্যাসিভ। ক্লিয়ার? অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে
প্যাসিভ ভয়েসে যাব। দেখো এর এর এবারে কিন্তু নিয়ম খুব সহজ। প্রথমে কি করতে হবে না, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কয়েকটি নিয়ম ফলো করতে হবে তোমাদের। এক নম্বর কি না, অ্যাসার্টিভ সেন্টেন্সের কোনটা অবজেক্ট, অবজেক্ট কোথায় যাবো, সবসময় মনে রাখবে ভার্বের পরে। এই বাক্যের ভার্ব কোনটি, ডিস্টার্ব। দেখো ডিস্টার্বটা হচ্ছে ভার্ব, বিঘ্ন ঘটায়, ডোন্ট ডিস্টার্ব। তাহলে এই ডিস্টার্বটা যদি ভার্ব হয় তাহলে ঠিক ভার্বের পরে অবজেক্ট থাকে কি বা কাকে দিয়ে। ঠিক আছে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে ওটাই হচ্ছে অবজেক্ট। আর সবসময় খেয়াল রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ঠিক ভার্বের পরে কিন্তু অবজেক্ট থাকে। তাহলে কি ডিস্টার্ব করে, হিজ রেস্ট মানে তার ঘুম, তার বিশ্রাম। ঠিক আছে, হিজ রেস্ট তার বিশ্রাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফার্স্ট নিয়ম হচ্ছে অবজেক্টটিকে আমাদের কি করতে হবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। এক নম্বর। দু নম্বর, টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে। তিন নম্বর, যে ভাব থাকবে তার থার্ড রূপ বসবে, পাস্ট পার্টিসিপল রূপ। তিন নম্বর। চার নম্বর, আদার আইটেম যদি থাকে। পাঁচ নম্বর, বাই বসবে আর কার দ্বারা হচ্ছে। আর ছ নম্বর, সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। যেমন আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করেছি, ঠিক লাইকওয়াইজ সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। দেখো কত সহজভাবে আমি করছি দেখো। তাহলে আমরা প্রথমে অবজেক্টটিকে কি করব, সাবজেক্ট। তাহলে আমি লিখলাম হিজ রেস্ট। এরপরে দেখো তাহলে অবজেক্টটিকে সাবজেক্ট করলাম। এরপরে দু নম্বরে কি হবে, টেন্স অনুযায়ী বি ভার্ব। দেখো এখানে কোন টেন্স আছে, ডু নট ডিস্টার্ব। ডু নট মানে এটা নেগেটিভ করা আছে। ঠিক আছে, এটা কি করা আছে, নেগেটিভ। তাই ডু নটটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু নট ডিস্টার্বটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বি ভার্ব কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর। তাহলে অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে হিজ রেস্ট একটি বোঝাচ্ছে সিঙ্গুলার, তাই বসবে ইজ। আর যেহেতু আমরা ডু নট মানে নেগেটিভ করা আছে তাহলে এরপরে কি বসে দেবো, নট, ইজ নট। তিন নম্বর কি বসবে, আমি বলেছি ভার্বের থার্ড রূপ বসবে। ভার্ব কি, ডিস্টার্ব। তাহলে এর থার্ড রূপ কি, ডিস্টার্বড, ডিআইএস টি ইউ আর বিই ডি। ক্লিয়ার, ডিস্টার্বড। তারপরে কি বসবে, আদার আইটেমস। দেখো রেস্টের পরে আদার আইটেমস কোনো কিছুই নেই, তাহলে এই আদার আইটেমস আমি বসাচ্ছি না। এরপরে কি বসবে, কার দ্বারা করা হচ্ছে, তাহলে বাই বসবে। কি বসবে, বাই দ্বারা, কার দ্বারা। এরপর দেখো সাবজেক্ট কি, এই বাক্যের সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। এই বাক্যের সাবজেক্ট দি হামিং ইনসেক্টস, ঠিক ভার্বের আগে এই ডু নট ডিস্টার্বের কাজটা করছে কি, দি হামিং ইনসেক্টস। তাহলে সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। দেখো দি হামিং, এইচ ইউ ডবল এম আই এন জি, দি হামিং ইনসেক্টস, আই এন এস ই সি টি এস। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে ফুল স্টপ দিলাম। তাহলে হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দি হামিং ইনসেক্টস। ক্লিয়ার, নেক্সট সেকেন্ড গ্রামার, দু নম্বর দেখো। তাহলে এই গ্রামারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে প্রথমটি। এরপরেও একটা গুরুত্বপূর্ণ গ্রামার দিয়েছি দেখো, দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এটা কি করতে হবে, মেক ইট অ্যাফার্মেটিভ। তাহলে এটা কথা মেক ইট অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি, হ্যাঁ বাচক বাক্য। দেখো দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। নেভার, নেভার হচ্ছে নেগেটিভ, নেগেটিভ একটি ওয়ার্ড। তাহলে বাক্যের অর্থ ঠিক রেখে, উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, এর অর্থটা ঠিক রেখে তোমাদেরকে কিন্তু কি করতে হবে, অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক বাক্যে পরিণত করতে হবে। আগে দেখো এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে, এই লাইনটি একটি ফেমাস কবিতা থেকে নেওয়া হয়েছে, ফেমাস পোয়েম। হোয়াট ইজ দি নেম অফ দি পোয়েম, দি নেম অফ দি পোয়েম ইজ দি পোয়েট্রি অফ আর্থ, দি পোয়েট্রি অফ আর্থ রিটেন বাই জন কিটস। ক্লিয়ার, দেখো এই
নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় একটি নিয়ম রয়েছে। কি নিয়ম রয়েছে? এখানে কয়েকটি ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড করা যাবে, মানে বিপরীত শব্দ করা যাবে। প্রথমে দেখতে বিপরীত শব্দ করা যায় কিনা। দেখো এখানে একটি ওয়ার্ড আছে ডেট আর নেভার। তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট, নট, নো, নেভার ইত্যাদি থাকলে এগুলো কিন্তু উঠে যাবে, কারণ আমরা অ্যাফার্মেটিভ করছি, হ্যাঁ বাচক করছি, তাই নেগেটিভ ওয়ার্ডগুলোকে তুলে দিতে হবে বা তার অপোজিট ওয়ার্ড লিখতে হবে কোনো কোনো ক্ষেত্রে। আরেকটি ওয়ার্ড আছে দেখো ডেট। ডেট মানে মৃত, এর অপোজিট ওয়ার্ড কি আমরা প্রত্যেকে জানি, অ্যালাইভ। অ্যালাইভ মানে জীবিত। তাহলে আমাদের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সো ইজিলি কিন্তু হয়ে গেল। দেখো দি পোয়েট্রি অফ আর্ট ইজ, নেভারের অপোজিট কি, নেভার তুলে দিয়ে এর অপোজিট এভার মানে সর্বদা। আর ডেট এর অপোজিট কি, মৃত থেকে জীবিত, অ্যালাইভ। বসে দাও, দি পোয়েট্রি অফ আর্ট ইজ এভার, এভার অথবা অলওয়েজ অ্যালাইভ, ALIVE ফুল স্টপ। দেখো দি পোয়েট্রি অফ আর্ট ইজ এভার মানে সর্বদা, অথবা অলওয়েজ মানে সর্বদা, অ্যালাইভ মানে জীবিত। তাহলে এটা হয়ে গেল দেখো অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক। ক্লিয়ার? তাহলে এই দুটো তুলে নাও উপর থেকে। এরপরে 3 নম্বর ইম্পর্টেন্ট গ্রামারে চলে যাবো। দেখো তিন নম্বর গ্রামারটি হলো আই আস্কড মাই ফাদার হোয়াই ডু নট ইউ সে দিস টু দি পিপল। দেখো said to my father, comma inverted কমার মধ্যে why do not বা don't you say this to the people। জিজ্ঞাসা ইনভার্টেড কমা ক্লোজ। ক্লিয়ার? তাহলে আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে বলেছিলাম, কি বলেছিলাম? হোয়াই ডোন্ট ইউ সে, কেন তুমি বলো না, দিস এটি, টু দি পিপল জনগণকে, কেন তুমি জনগণকে এটি বলো না। দেখো খুব ইম্পর্টেন্ট একটা লাইন। দিস লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম স্ট্রং রুটস রিটেন বাই APJ আব্দুল কালাম। APJ আব্দুল কালামের লেখা স্ট্রং রুট থেকে এটা নেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে আই মানে APJ আব্দুল কালাম। APJ আব্দুল কালাম তার বাবাকে বলেছিল, এটা কি করতে হবে? নেশন চেঞ্জ, NRATION নেশন চেঞ্জ। এটাকে নেশন চেঞ্জ করতে হবে। আগে দেখে নাও এটা কোন ন্যারেশনে রয়েছে। ন্যারেশন ইজ অফ টু টাইপস, ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। কমা ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো বক্তব্য থাকে তাহলে এটা ডাইরেক্ট স্পিচ, তাহলে এটা রয়েছে ডাইরেক্ট স্পিচে, আমাদের করতে হবে ইনডাইরেক্ট স্পিচে। দেখো ন্যারেশন করার সময়ও আমাদের প্রথমে আগে জানতে হবে যে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি রয়েছে ওই বাক্যটি কোন সেন্টেন্স। তাহলে দেখো শেষে ইন্টারোগেশন মার্ক রয়েছে অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই বাক্যটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিন্তু ন্যারেশন চেঞ্জ করছি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের চেঞ্জ হবে।
নারেশন চেঞ্জ করার সময় আমাদের পাঁচটা জিনিস চেঞ্জ করতে হয়। কি কি? একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হয়, তারপরে লিঙ্কার চেঞ্জ করতে হয়, ঠিক আছে, সেন্টেন্স অনুযায়ী লিঙ্কার বসে। আর এটা হচ্ছে আমি যদি ভাগ করে নিই, ইনভার্টেড কমার আগে দুটো চেঞ্জ করতে হয়, রিপোর্টিং ভার্ব আর হচ্ছে লিঙ্কার। আর ইনভার্টেড কমার মধ্যে তিনটে চেঞ্জ করতে হয়। কি কি? চেঞ্জ অফ প্রোনাউন, চেঞ্জ অফ টেন্স, চেঞ্জ অফ অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে প্রথমে প্রোনাউন চেঞ্জ করে নেবো, এটা কি আছে, তারপরে টেন্স, এক টেন্স থেকে অন্য টেন্সে রূপান্তর হবে না মানে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, তারপরে যদি অ্যাডভার্ব থাকে অ্যাডভার্ব চেঞ্জ করতে হবে। এপাশে তিনটে, এপাশে দুটো, তাহলে 3 2 5টা পরিবর্তন সঠিক হলে নারেশন চেঞ্জ এটা হচ্ছে কারেক্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখে নাও, তাহলে এই সেট টুর বদলে আমি কি দেব, আমি সেট টুটা কেটে দিলাম, যেহেতু ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে সেট টুর বদলে বসে আস্কড, এস কে ই ডি। আমি আগে প্রশ্নের মধ্যে সমাধান করে নিচ্ছি, তারপরে লিখে দেবো, ঠিক আছে। তাহলে সেট টুর বদলে আস্কড বা ওয়ান্টেড টু নো দিতে পারো। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিঙ্কার কি বসে, এখানে একটা লিঙ্কার বসবে। লিঙ্কার কি বসে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দু ধরনের লিঙ্কার হয়। যদি বাক্যটি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ওই পদত ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসবে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে লিঙ্কার হবে ইফ বা ওয়েদার। তাহলে এখানে কি রয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড, তাই ডাব্লিউএইচ ওয়ার্ডটা কেটে আমি উপরে লিখেছি হোয়াই, এই হোয়াইটা হচ্ছে লিঙ্কার। তাহলে ইনভার্টেড কমার মধ্যে কিন্তু দুটো হয়ে গেল, এটা হচ্ছে সেট টুর বদলে আস্কড, আর লিঙ্কারটা ওখানে যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তাই আমি প্রদত্ত ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াই দিলাম। এবারে এর মধ্যে তিনটে, প্রথম প্রোনাউন চেঞ্জ করে নাও। এখানে প্রোনাউন কি আছে, ইউ আর দিস। দেখে নাও, প্রোনাউন ফার্স্ট পারসন চেঞ্জ হয়, যদি ফার্স্ট পারসন থেকে চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে দেখে, আর যদি সেকেন্ড পারসন চেঞ্জ হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে দেখে কিন্তু পরিবর্তন হয়। তাহলে এখানে কি রয়েছে, সেকেন্ড পারসন কি ইউ, তাই ইউটা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে দেখে। অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে কি ফাদার, মাই ফাদার। ক্লিয়ার? দেখো, তাহলে এই ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে দেখে, অবজেক্টটি যে পারসন থাকবে এটা সেই পারসনে রূপান্তরিত হবে। তাহলে মাই ফাদার, ফাদারটা কি থার্ড পারসন, তাহলে ইউটা হয়ে যাবে থার্ড পারসন, ইউটা সাবজেক্ট, ইউর থার্ড পারসন কি তুমি, সে কি হয়ে যাবে সে। কেন সে হবে, আমি সে লিখে গোল করে দিলাম, এটা কেটে গোল করে দিলাম, কেন ফাদারটা ফাদার ছেলে, তাই তো পুরুষ, তাই এখানে হি লিখলাম। এরপরে দেখো আরেকটা প্রোনাউন হচ্ছে দিস, দিস থেকে প্রোনাউনের পরিবর্তন কি হয়, দ্যাট, তাই দিস কেটে আমি কি লিখলাম দ্যাট দিলাম। তাহলে ফার্স্ট পারসন এখানে নেই, তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে প্রোনাউনের পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এবারে টেন্সের পরিবর্তন করতে হবে। দেখো, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচ এর মধ্যে থাকা টেন্সের পরিবর্তন হবে, চিরন্তন সত্য যদি থাকে তাহলে পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে দেখো ডু নট সে, ভার্ব কি আছে ডু নট সে, তাই ডু নট সেটা কি হবে, ডু নট আর সেটা আমি কেটে দিলাম, আমি সে দিয়ে লাগবো ডু নট সে। তাহলে ডু নট সেটা হচ্ছে ভার্ব, কোন টেন্স, ডু নট মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে ভার্বটি পরিবর্তন হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। টেন্সের নিয়মে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডু নট সে এর পাস্ট ইনডিফিনিট টেন্স হলো ডিড নট সে, এটা লিখে দাও ডিড নট সে, আমি গোল করে দিলাম। দেখো আর কোনো এখানে কোনো অ্যাডভার্ব নেই, দেখো টু দি পিপল রয়েছে বাকিটা, ঠিক আছে। এবারে আমি লিখছি, ঠিক করে লিখছি, দেখো তাহলে প্রথমে আই, সেট টুর বদলে কি হলো আস্কড, রিপোর্টিং ভার্ব মাই ফাদার, আই আস্কড মাই ফাদার। এরপরে লিঙ্কার কি বসেছি হোয়াই, প্রদত্ত ডাব্লিউএইচ ওয়ার্ড। লিঙ্ক আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিঙ্কারের পর সাবজেক্ট বসে, লিঙ্কারের পর কেউ ভার্ব বসবে না, ডু নট আছে আমি ডি নট বসে দেবো না, লিঙ্কারের পর কিন্তু কি বসবে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি হি পেলাম, দেখো এই গোলটা হি, ইউ থেকে হি হয়েছে তাহলে হি লিখলাম। তারপরে কি হির পরে কি বসবে, টেন্স পরিবর্তন করে ডিড নট সে পেলাম, তাহলে ডিড নট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স ডিড নট সে। দিস থেকে প্রোনাউন চেঞ্জে দ্যাট হলো দ্যাট, তারপরে আদার আইটেমস
টু দি পিপল, টু দি পিপল। 3 নম্বর এসে ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে দেখো, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জে ইন্টারেস্ট স্পিচে শেষে কি বসবে? ফুল স্টপ বসবে। তাহলে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দি পিপল। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম কেন সে ওটা বলেছিল না টু দি পিপল, জনগণকে বা জনগণের কাছে। ক্লিয়ার? তুলে নাও। স্যার 4 নম্বর গ্রামার দেখো, ইট ইজ অনলি ম্যাজিশিয়ান, ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। এটা কি করতে হবে? নেগেটিভ। তাহলে এটাকে নেগেটিভ অর্থাৎ না বাচকে, এর আগে আমরা অ্যাফার্মেটিভ বলতে বলছি, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ রয়েছে, এই বাক্যটিকে নেগেটিভ করতে হবে উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। ক্লিয়ার? দেখো, ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, এটা হয় কেবলমাত্র জাদুকররা, হু নো দ্যাট, যারা ওটা জানে। কোন চ্যাপ্টারে রয়েছে বলতো? এটা ফ্রম 3 কোশ্চেন্স, 3 কোশ্চেন্স এই চ্যাপ্টারে রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের করতে হবে নেগেটিভ। নেগেটিভ কিভাবে করব? দেখো, একটা নিয়ম রয়েছে এখানে, অনলি। ঠিক আছে, অনলি রয়েছে বাক্যে, দেখো এটা একটা ক্লু। অনলি কেবলমাত্র ম্যাজিশিয়ানস, অনলি ম্যাজিশিয়ানস, অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট আর বস্তুর ক্ষেত্রে বসে নাথিং বাট, যেহেতু ব্যক্তি রয়েছে তাহলে অনলি কেবলমাত্র ম্যাজিশিয়ানস, এর বিপরীত কি? ম্যাজিশিয়ান ছাড়া কেউ নয়, ম্যাজিশিয়ান ছাড়া কেউ নয়। তাহলে দেখো, ইট ইজ নান বাট ম্যাজিশিয়ানস, MAGICIANS, who know that। তাহলে ইট ইজ নান বাট ম্যাজিশিয়ানস, এটা ম্যাজিশিয়ান ছাড়া, জাদুকররা ছাড়া কেউ নয়, হু নো দ্যাট, যারা ওটা জানে। দেখো, অর্থের পরিবর্তন না ঘটিয়ে এটা হয়ে গেল নেগেটিভ। তাহলে 4 নম্বর গ্রামার হয়ে গেল আমাদের। নেক্সট, এবারে দি হারমিট লিভড, 5 নম্বর দেখো, দি হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কুইটেড। ক্লাস 12 এর ইংরেজি টেক্সট বুক পড়িয়ে পড়িয়ে আমাদের মানে আমার প্রত্যেকটা লাইন প্রায় জড়বত্তরঙ্গ হয়ে গেছে। ঠিক আছে, দেখো 5 নম্বর গ্রামার কি না দেখেও আমি কিন্তু বইয়ের লাইন কিন্তু বলে দিতে পারি। দি হারমিট লিভড in a wood which he never quitted। দেখো কি করতে হবে? split into 2 simple sentences। তাহলে এটাকে করতে হবে স্প্লিট, স্প্লিট করতে হবে সেন্টেন্সটিকে। দি হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কুইটেড। এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রম 3 কোশ্চেন্স। 3 কোশ্চেন্স এই শর্ট স্টোরি থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। হারমিট মানে সন্ন্যাসী, লিভড মানে বাস করতো, ইন আ উড একটা জঙ্গলে, হুইচ যেটি, হি নেভার কুইটেড যেটা সে কখনো
ত্যাগ করেছিল না। তাহলে সন্ন্যাসী বাস করতো একটা জঙ্গলে, যেটা সে কখনো ত্যাগ করেছিল না। ক্লিয়ার? তাহলে স্প্লিট করতে হবে। স্প্লিট মানে কি? স্প্লিটের মানে হচ্ছে বাক্য বিভাজন, অর্থাৎ একটা বড় বাক্যকে ভেঙে অনেকগুলো খণ্ড খণ্ড বাক্যে পরিণত করাকে স্প্লিট বলা হয়। প্রতিটা খণ্ড বাক্য যেন সিম্পল সেন্টেন্স হয়, অর্থাৎ একটা সাবজেক্ট, ভার্ব, ফানির ভার্ব আর অবজেক্ট বা আদার আইটেমস থাকবে। ওই বাক্য যেন কখনো কমপ্লেক্স বা কম্পাউন্ড না হয়, বা কোনো লিঙ্কার বা কনজাংশন যেন না থাকে, আগে দেখে নিতে হবে। ক্লিয়ার? তাহলে প্রতিটি খণ্ড বাক্য যেন সিম্পল সেন্টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট আর একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে। কতগুলো খণ্ড খণ্ড বাক্যে তুমি তৈরি করতে পারবে? ক্লিয়ার? কি হবে না, একটা বাক্যে যতগুলো ভাব থাকবে ততগুলো বাক্য আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে? অ্যাডজেক্টিভ থাকলে আমরা আলাদা বাক্য তৈরি করতে পারবো, অ্যাডভার্ব থাকলে তাকে দিয়ে আলাদা বাক্য তৈরি করতে পারবো। দেখে নাও, দি হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কুইটেড। দেখো এখানে লিভড একটা ভার্ব রয়েছে, তাহলে একটা সেন্টেন্স আমাদের হয়ে গেল লিভড। লিভ দিয়ে একটা সেন্টেন্স হয়ে গেল। দি হারমিট লিভড ইন আ উড, আমি এই পর্যন্ত একটা বাক্য লিখতে পারি, সাবজেক্ট ভার্ব। দেখো সিম্পল সেন্টেন্স। আর একটা কি রয়েছে দেখো, কুইটেড। কুইটেড মানে ত্যাগ করেছিল। কুইটেড মানে ত্যাগ করেছিল, তাহলে এই ত্যাগ করেছিল কে? ত্যাগ করেছিল হি। তাহলে হি নেভার কুইটেড, এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারবো। তাহলে দুটো ভাব দুটো বাক্য তৈরি করতে পারছি। এবার দেখে নিতে হবে, দেখো এই বাক্যে রয়েছে একটা কি হুইচ। হুইচটা কি? লিঙ্কার। লিঙ্কার কিন্তু দেওয়া যাবে না, আমি প্রথম থেকে বলেছিলাম কনজাংশন লিঙ্কার তুলে দিতে হবে, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম। পরে ধরো কি হি নেভার কুইটেড। দেখো হারমিট বাস করতো জঙ্গলে, হুইচ, তাহলে হুইচ তুলে দেওয়া মানে এখানে কিন্তু তোমাকে ইট আনতে হবে। কেন? হি নেভার কুইটেড, সে কখনো ত্যাগ, যেটা সে কখনো ত্যাগ করে, যেটা মানে হি নেভার কুইটেড ইট, এটা 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 মানে উট, জঙ্গলটি। ক্লিয়ার? এবার লিখে দাও 1 নম্বর, দি হারমিট লিভড ইন আ উড, ফুল স্টপ। 2 নম্বর, এবারে বাক্যগুলিকেও সেন্স অনুযায়ী সাজাতে হবে। প্রথম কোন কাজটা হয়েছে? হারমিট জঙ্গলে বাস করতো। 2 নম্বর হচ্ছে দেখো হি নেভার কুইটেড ইট, হি নেভার কুইটেড ইট। তাহলে হুইচ প্রদের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইট দিতে হলো। ঠিক আছে? ইটটা আনতে হলো, হি নেভার কুইটেড ইট। দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে হয়ে গেল এই দুটো। দেখো স্প্লিট ইনটু 2 সিম্পল সেন্টেন্সেস। কমপক্ষে একটা বড় বাক্যকে ভেঙে তোমাকে স্প্লিট করতে বললে দুটোর কম কিন্তু একটা বাক্য লেখা যাবে না, 2, 3, 4, 5। ঠিক আছে? যতগুলো তোমরা তৈরি করতে পারো, যেন বাক্যগুলো সঠিক হয় এবং প্রতিটা বাক্য যেন সিম্পল সেন্টেন্স হয়। তাহলে আজকে এই 5 পর্যন্ত কিন্তু আমরা গ্রামার প্র্যাকটিস করলাম। খুব ইম্পর্টেন্ট গ্রামার। এর পরের দিন অর্থাৎ নেক্সট দিন কিন্তু 6 থেকে আমরা শুরু করব এবং প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত।